দেখে নেব খেলার সময় শিরোনাম। জমকালো আয়োজনে এনসিএল টি-20 উদ্বোধন। ঢাকা ও সিলেটে খেলা হবে 11 থেকে 24 ডিসেম্বর। ঘোষণা হলো 8 দলের স্কোয়াড, কোথাও নেই সাকিব। যুব এশিয়া কাপে অংশ নিতে রোববার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুরে দলীয় ফটো সেশন। নির্ভার থেকে খেলতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সৌদি আরবে আইপিএল এর মেগা অকশন শুরু কাল। রেকর্ড ভেঙে 33 কোটি রুপিতে পন্থকে নিতে যাচ্ছে পাঞ্জাব। গুঞ্জন গণমাধ্যমে, এবারও উপেক্ষিত থাকতে পারেন অধিকাংশ বাংলাদেশি। এবং আবারও বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়ালো এনএসসি। ডিসেম্বরে নয়, জুনে শেষ করার প্রতিশ্রুতি। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব 20 নারী সাফ আয়োজন নিয়ে শঙ্কা। টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিনিয়রকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। তবে সুখবর আছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। দ্বিতীয় এমআরআই রিপোর্ট ইতিবাচক আশায় ক্যারিবীয় সিরিজেই তার ফেরার ব্যাপারে আশাবাদী বোর্ড। স্বস্তির খবর পাওয়া গেছে পেসার তানজিম সাকিবকে নিয়েও। সবকিছু ঠিকঠাক থাকলে শান্তর সঙ্গে তিনিও ফিরবেন ওয়ানডে সিরিজ দিয়ে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অ্যান্টিগা অ্যান্ড বারবুডায় বাংলাদেশ দল লড়ছে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দলের বিপক্ষে। চলছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল। এরপরেও মিরপুরের হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের ব্যস্ততা। আলাদা করে বললে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের রিহ্যাব চলছে। শনিবার হোম অফ ক্রিকেটে এসেছিলেন 3 ক্রিকেটার, শামীম পাটোয়ারি, পেসার মুশফিক হাসান আর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শামীম পাটোয়ারি এবং মুশফিক হাসান এই মুহূর্তে জাতীয় দলের বিবেচনায় নেই। তবে নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। যদিও সেখানে সুখবর পাওয়া গেল টাইগার অধিনায়ককে নিয়ে। সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেই বাংলাদেশের ডাগআউটে ফিরছেন শান্ত। শনিবার তার একটি এমআরআই করা হয়েছে, যেখানে এসেছে ইতিবাচক ফল। তবে শান্তকে নিয়ে ইতিবাচক ফল পাওয়া গেলেও টাইগারদের মিডল অর্ডারের নির্ভরতার প্রতীক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে নিয়ে পাওয়া গেল অস্বস্তির খবর। বিসিবি সূত্র নিশ্চিত করেছে মুশফিককে পাওয়া যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি আঙুলে চোট পেয়েছিলেন। যদিও এই সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য, আলাদা করে বললে মুশফিক কিংবা নাজমুল হোসেন শান্তর জন্য। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজে যে ওয়ানডেতে প্রস্তুতির বাংলাদেশের সবশেষ সুযোগ। তবে সেখানে আছে একটা স্বস্তির খবর, আর সেটা পেসার তানজিম সাকিবের জন্য। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এই মুহূর্তে তিনি গায়ানাতে খেলছেন গ্লোবাল টি-20 লিগ। তবে টি-20 আর ওয়ানডে ফরম্যাট ভিন্ন বলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় নিয়মিতই তার খোঁজ খবর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং সেখানেও অনুশীলনে কি করতে হবে কি করতে হবে না সেটা ঠিকঠাক জানিয়ে দিচ্ছে বিসিবির মেডিকেল বিভাগ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলাই বাহুল্য যে স্কোয়াডটি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য স্কোয়াড। মাহবুব রিমন, শুভ সংবাদ, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। জমকালো আয়োজনে উদ্বোধন হলো এনসিএল টি-20-র। রাজধানীর একটি 5 তারকা হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচনের পাশাপাশি ঘোষণা করা হয়েছে 8 দলের স্কোয়াড। ঢাকা ও সিলেটে আগামী 11 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত রাউন্ড রবিন লিগ নিয়মে মাঠে গড়াবে প্রথম আসর। তবে এদিনও সাকিব বিতর্ক পাশ কাটাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে অবসান ঘটল একটা লম্বা অপেক্ষার। প্রথমবারের মতো কেবলমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট। এনসিএল এর 8 দল নিয়ে হবে প্রথম আসর। টিভি সম্প্রচারের পাশাপাশি মিলেছে আইসিসির লিস্ট এ ক্রিকেটের মর্যাদা। সিলেটের মূল মাঠ আর আউটারে 11 ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন নিয়মে গ্রুপ পর্ব শেষে বিপিএল এর মতো এলিমিনেটর কোয়ালিফায়ার রাউন্ড। মিরপুরের হোম অফ ক্রিকেটে ফাইনাল 24 ডিসেম্বর। টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে 8 দলের স্কোয়াড। বিসিবি সভাপতির প্রত্যাশা, এই মঞ্চ দিয়ে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন তরুণরা। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি।
রাজশাহী আর ঢাকা মেট্রো বাদে সব দলেই আছে 20 জন করে ক্রিকেটার। মেট্রোতে একজন কম আর রাজশাহীতে 2 জন বেশি। সবচেয়ে বড় নাম চট্টগ্রামের তামিম ইকবাল। বিপিএল এর পরে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। আছেন মার্শাল আইয়ুবের মতো সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে 20 না পেরোনো অনেক তরুণরা। তবে সবকিছুর মতো এই আয়োজনেও সাকিব ইস্যু পেছনে ফেলতে পারেনি ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে জাতীয় দলের অনেকেই খেলতে পারবেন না এবারের NCL T20 টুর্নামেন্ট। তবু এদিনের আয়োজন কিংবা টুর্নামেন্টের প্রোমোতে ঠিকই রাখা হয় তাদের। ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের পোস্টার বয়কে কোথাও রাখেনি আয়োজকরা। সাকিব কেন নেই তার উত্তরও নেই। আয়োজন শেষে গণমাধ্যমে এ নিয়ে ব্যাখ্যাও দেননি বিসিবি সভাপতি। যদিও মুদ্রার উল্টো পিঠে তামিম। প্রোমো কিংবা ব্র্যান্ডিংয়ে আলাদা করে দেখা গেছে এই ওপেনারকে। সাকিব বিতর্ক পাশে রাখলে বিসিবির এমন উদ্যোগ বড় আশীর্বাদ লোকাল ক্রিকেটারদের জন্য। বিপিএল এর আগে এই টুর্নামেন্ট দিয়ে বিসিবিও নিজেদের পাইপলাইন সমৃদ্ধ করতে পারবে। এখন দেখার বিষয় মাঠের খেলায় কতটুকু সাড়া ফেলতে পারে এই আয়োজন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপে অংশ নিতে রোববার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। শিরোপা ধরে রাখার প্রত্যয় থাকলেও কোনো চাপ নিতে চায় না ইয়াং টাইগাররা, বরং এই টুর্নামেন্টে ইতিবাচক ক্রিকেট খেলে প্রস্তুতি শুরু করতে চায় আগামী বছরের বিশ্বকাপের। এ নিয়ে বিশেষ টিপস মিলেছে বিসিবির সভাপতির কাছ থেকেও। শনিবার হোম অফ ক্রিকেটে আনুষ্ঠানিক ফটো সেশন করেছে বাংলার যুবারা। যুব এশিয়া কাপ বাংলাদেশের জন্য বরাবরই লাকি টুর্নামেন্ট। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়াং টাইগাররা। যুবাদের উৎসাহ দিতে তাই হাজির বিসিবি সভাপতি। হোম অফ ক্রিকেটে যুব দলের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ফারুক আহমেদ। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশন। গণমাধ্যমের মুখোমুখি অধিনায়ক কোচ। শিরোপা জয়ের লক্ষ্য থাকলেও আপাতত ম্যাচ উপভোগের বার্তাই পেয়েছেন বোর্ড সভাপতির কাছ থেকে। আলাদা টিপস পেয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালের পক্ষ থেকেও। প্রস্তুতি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আমরা গত 3-4 মাস ধরে অনেকে কষ্ট করতেছি। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের প্লেয়ার সবাই, আমাদের অনেক বন্ডিংটা অনেক ভালো। অনেক কষ্ট করতেছি, একটা প্রসেসে আগাইতেছি। আর যেহেতু আমাদের গতবার আমরা চ্যাম্পিয়ন ছিলাম, সেটা আর কি ধরে রাখার চেষ্টা করতেছি। উনি জাস্ট বলতেছে যে এনজয় প্লে, আমাদের এখন কিছুই বলে নেই, শুধু বলছে এনজয়, ক্রিকেটটা এনজয় করতে। তামিম ভাই, 2টা তামিম আছে, যে তাদের দায়িত্বটা এখন যেখানে আছে তাদের দায়িত্ব নিতে হবে এখন। সো এটাই চিন্তা করতেছি যে ভালো কিছু করার। সবশেষ যুব বিশ্বকাপ খেলা 5 ক্রিকেটার আছেন বর্তমানে স্কোয়াডে। তাদের অভিজ্ঞতা কাজে আসবে বলে বিশ্বাস অধিনায়কের। টের পান নিজেদের নিয়ে প্রবাসী কিংবা দেশের মানুষের তুমুল আগ্রহ। আগেরবারে এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে, এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। ইয়াং টাইগারদের বর্তমানে স্কোয়াডে অলরাউন্ডারের সংখ্যায় বেশি, তবে পেস ও স্পিনিং ইউনিট নিয়ে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এই টুর্নামেন্ট দিয়ে আগামী বছরের বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করতে চান হেড কোচ। 2020 সালের যুব বিশ্বকাপ দলে ভালো মানের পেসার ও স্পিনার ছিল। এখন পরিস্থিতি ভিন্ন, এ দলে অলরাউন্ডার বেশি। আমরা জানি জিম্বাবুয়ে অর্থাৎ যেখানে বিশ্বকাপ হবে সেখানে স্পিনাররা বাড়তি ভূমিকা পালন করবে। জুলাই থেকে প্রস্তুতি নিয়েছে ক্রিকেটাররা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে। আরব আমিরাতে যুব এশিয়া কাপ শুরুর আগে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেপাল ছাড়াও টাইগার যুবাদের পার হতে হবে আফগানিস্তান বাধা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর মেগা অকশন শুরু হচ্ছে কাল। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে তালিকাভুক্ত ক্রিকেটারদের নিয়ে দর কষাকষি। গুঞ্জন রয়েছে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে 33 কোটি রুপিতে ঋষভ পন্থকে দলে ফেরাতে যাচ্ছে পাঞ্জাব কিংস। মধ্যপ্রাচ্যে ক্রিকেটের মহা ব্যস্ততা। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল এর 18তম আসরের মেগা অকশন বসতে যাচ্ছে মরুভূমির রাজ্যে। বিসিসিআই তাদের লিগের অধিকাংশ মেগা অকশন ভারতে আয়োজন করলেও ইদানিং তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। গতবার আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, আর এবারের ঠিকানা সৌদি আরবের জেদ্দায়।
মূলত বাণিজ্যিক কারণেই এমন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। ফুটবল, বক্সিং সহ বিশ্বের বিভিন্ন স্পোর্টে অঢেল অর্থ ঢালতে শুরু করেছে সৌদি আরব। ক্রিকেটেও রয়েছে ব্যাপক আগ্রহ। দেশটির সার্বভৌম ওয়েলথ ফান্ড অর্থাৎ পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে রয়েছে প্রায় $950 বিলিয়ন মার্কিন ডলার। এই PIF থেকে মোটা অঙ্কের অর্থ দিয়ে ভারতে IPL এর মতো আলাদা একটা লিগ আয়োজনের পরিকল্পনাও নাকি আছে সৌদি আরবের। আর এ নিয়ে আগ্রহ রয়েছে BCCI এরও। IPL এর মেগা অকশন জেদ্দায় আয়োজনের মধ্য দিয়ে সে পথ আরও মসৃণ হবে বলে ধারণা করা হচ্ছে। আবাদা, মিচেল স্টার্ক, ডেভিড মিলার, লোকেশ রাহুল, লিয়াম লিভিংস্টোন, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ। স্টার্কের গতবারের রেকর্ড ভাঙার সম্ভাবনা হিসেব করলে বাটলার ও পন্তের কথাই বলতে হবে সবার আগে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে বাটলার নন, এবার অতীতের সমস্ত রেকর্ড গুড়িয়ে দিতে যাচ্ছেন পন্ত। সম্ভাব্য রুপির অঙ্কটা দেখলে চোখ কপালে উঠবে অনেকের। 33 কোটি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে IPL প্লেয়ার্স অকশনে 13 বাংলাদেশের নাম থাকলেও এক মোস্তাফিজুর রহমান বাদে অন্য কারো দল পাওয়ার সম্ভাবনা নেই। অথচ ICCর সহযোগী দেশ থেকে নিলামে দল পাওয়ার সম্ভাবনা আছে 4 ক্রিকেটারের। তালিকায় আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত চাঁদ, আলী খান এবং নেত্রভালকার। আর ইতালির হয়ে প্লেয়ার্স ড্রাফটে আছেন থমাস জ্যাক। সাকিবের নাম থাকলেও সময় ফুরিয়ে আসায় তার দল পাওয়ার সম্ভাবনা কম। তবে আশা রাখা যায় তাসকিনকে নিয়েও, কারণ গেল IPL-এ তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল দুটো ফ্র্যাঞ্চাইজ। নাহিদ রানাকে ঘিরে টুকটাক আলোচনা থাকলেও বাস্তবতা আসলে ভিন্ন। মোটা দাগে বাংলাদেশের ক্রিকেটারদের IPL খেলা বা দল পাওয়ার সম্ভাবনা এমনই, অনেক যদি কিন্তুতে সীমাবদ্ধ। অথচ এই ফরম্যাটে আমাদের পথ চলা 1.5 যুগ ছুঁই ছুঁই, কিন্তু কিভাবে T20 খেলতে হয় সেই যোগ্যতা আছে খুব কম ক্রিকেটারের মাঝেই। আরও নির্দিষ্ট করে বললে হাতে গোনা 2-1 জন। অথচ এবার IPL অকশন নিয়ে বেশ আলোচনায় আছে ICCর সহযোগী দেশের 4 ক্রিকেটার। নিলামের তালিকায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার উন্মুক্ত চাঁদের বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ভারতের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার ড্রাফটে নাম লিখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে IPL খেলার অভিজ্ঞতা আছে তার। তবে 2021 সালে ভারত ক্রিকেট থেকে অবসর নেন তিনি, এরপর প্রতিনিধিত্ব করছেন যুক্তরাষ্ট্রের হয়ে। মার্কিনীদের হয়ে আরও 2 ক্রিকেটার আছেন IPL প্লেয়ার্স অকশনে। ভারতীয় বংশোদ্ভূত নেত্রভালকারকে নিয়েও রয়েছে বেশ আলোচনা। গেল T20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। এছাড়াও ইতালিয়ান পেসার থমাস জ্যাকের উপর চোখ থাকবে ফ্র্যাঞ্চাইজগুলোর, কারণ সংযুক্ত আরব আমিরাতের IL T20 এবং কানাডার গ্লোবাল T20-তে বেশ আলো ছড়িয়েছিলেন এই ক্রিকেটার। SM ইকবাল, সময় সংবাদ। আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও 6 মাস বাড়িয়ে আগামী বছর জুনে প্রকল্প শেষ করার নতুন প্রতিশ্রুতি দিয়েছে NSC। তবে সময় বাড়লেও বাড়ছে না প্রকল্পের বাজেট। আর ফেব্রুয়ারিতে এই মাঠেই অনূর্ধ্ব-20 সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একটা স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে সময় লাগে কতদিন? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ক্ষেত্রে উত্তরটা একবার এক এক রকম দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বারবার মেয়াদ বাড়িয়ে 31 ডিসেম্বর স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সেই কথাও রাখতে পারল না NSC। কখনো মাঠের ঘাস, কখনো প্রেস বক্স, আবার পানি দেওয়ার স্প্রিংকলার সমস্যার কারণে বহুবার ব্যাঘাত ঘটেছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। এবার নতুন সমস্যা অত্যাধুনিক ফ্লাডলাইট, যার কারণে আবারও সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল সহ বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজ পরিদর্শন শেষে মাঠ সংস্কারের নতুন সময়সীমা জানিয়েছে NSCর কর্মকর্তারা। 6 মাস বাড়িয়ে আগামী জুনে শেষ হবে প্রকল্পের কাজ। আমাদের প্রকল্প আবার বাড়ানো হয়েছে, আমাদের জুন 2025। আমরা চাচ্ছি 2-1 মাসের ভিতরে আমরা কাজটা সম্পন্ন করতে পারি কিনা। সংস্কার কাজ তো এখানে অনেকগুলো কাজ থাকে, লাইটিং সহ যেগুলো আমাদের বাকি আছে সবগুলো করার জন্য প্রকল্পের মেয়াদটা আমরা প্রস্তাবনা দিয়েছি যাতে সুন্দর করে কাজটা সম্পন্ন হয়। তবে এই স্টেডিয়ামে অনূর্ধ্ব-20 সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় বাফুফে। ফেব্রুয়ারিতে যা অনুষ্ঠিত হওয়ার কথা আছে বাংলাদেশে। তবে ফেব্রুয়ারির আগে স্টেডিয়ামের পুরো সংস্কার কাজ শেষ করতে না পারলেও ফ্লাডলাইট স্থাপন সহ খেলার উপযোগী করে তোলার কথা জানিয়েছে ক্রীড়া পরিষদ। আমাদের যেহেতু সামনে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে মেয়েদের সাফ ফুটবল আন্ডার 20,
তো আমরা চাচ্ছিলাম যেন ওই টুর্নামেন্টে আমরা এই যেহেতু ভেন্যু এটা বলা আছে, আমরা চাচ্ছিলাম যে এই খেলার আগে যেন আমাদেরকে ফ্লাড লাইট সহ মাঠটা বুঝিয়ে দেওয়া হয়। আপ্রাণ চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি, এই খেলাটি মাঠে করার জন্য, এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ বাফুফে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে। আমরাও ভিজিট করে সেটাই কাজটি ত্বরান্বিত করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। সবশেষ বর্ধিত বাজেট অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 156 কোটি টাকা। তবে এবার সময় বাড়লেও বাজেট বাড়ায়নি জাতীয় ক্রীড়া পরিষদ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের 3 সদস্য মনিকা চাকমা, রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমাকে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। পাশাপাশি তাদের দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার। পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পার্বত্য অঞ্চল থেকে আরও বেশি নারী ফুটবলার উঠে আসবে বলে জানান ফুটবলাররা। নিজ নিজ এলাকায় অবকাঠামোগত উন্নয়ন চান তারা। পাহাড়ে নারী ফুটবলার বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাসী মুন্নার ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজে ঘেরা পাহাড় যেন উৎসবের নগরী। সাফজয়ী 3 ফুটবলারকে বরণে পাহাড় সেজে ওঠে ভিন্ন রূপে। ঘাগড়া স্কুল থেকে ঋতুপর্ণা, রূপনা ও মনিকাদের নিয়ে যাত্রা শুরু করে গাড়িবহর। আঁকাবাঁকা পথে উঁচু নিচু পাহাড় পেরিয়ে এগিয়ে চলে এই বহর। পথের 2 ধারে শত শত চোখ, শুধু এক নজর সাফজয়ী ফুটবলারদের দেখার অপেক্ষায়। ঢাকায় ছাদ খোলা বাসে ঘুরে দাঁড়ানোর মধুর স্মৃতির পর নিজ জেলায় এমন আয়োজনে অভিভূত হয়ে পড়েন ফুটবলাররা। শহরে ঢুকতেই বদলে যায় চিত্র। নানা বয়সী মানুষের ভালোবাসা আর আবেগ ছুঁয়ে যায় 3 স্বর্ণকন্যাকে। নেপালের দশরথ রঙ্গশালায় ব্যাক টু ব্যাক সাফের শিরোপা জয় করে বাংলাদেশ। আসরের সেরা ফুটবলার ঋতুপর্ণা আর সেরা গোলরক্ষক রূপনা দুজনেই রাঙামাটির। তাই তো জেলার পক্ষ থেকে দেয়া হলো এমন রাজস্বিক সংবর্ধনা। জেলার আরেক কৃতি সন্তান রেফারি জয়া চাকমাকেও ফুটবলারদের সঙ্গে বরণ করে নেওয়া হয়। উচ্ছ্বসিত ফুটবলাররা চান পার্বত্য অঞ্চল থেকে তাদের দেখে উঠে আসুক আরো নতুন ফুটবলার। পর্যাপ্ত সুযোগ সুবিধাও চাইলেন তারা। মাঠের সংস্কার এবং বিভিন্ন সুযোগ সুবিধা, উন্নত মানের ট্রেনিং এবং ক্যাম্পিং, বা আমি মনে করি যে প্রত্যেকটা জেলায় যদি একটা সুন্দর একাডেমি থাকে, তারা যদি ওখানে থেকে প্রতিনিয়ত ট্রেনিং করতে পারে, আমি মনে করি যে এর থেকে আরও ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসতে পারবে। আমাদের যারা জুনিয়ররা আছে তারা উৎসাহিত হবে, তারা উৎসাহিত হয়ে তারাও সামনে আরও এগিয়ে যাবে। মানে আমি চাই যেন এগুলো জিনিস যেন সবাই যেন করে দেয়, আর আমাদের মতো যেন ওরাই ভালোভাবে খেলতে পারে। যদি রাঙামাটিতে বিকেএসপি হওয়ার একটা কথা চলছে, যদি হয় সেক্ষেত্রে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক খেলোয়াড় তৈরির সম্ভাবনা তৈরি হবে এবং হচ্ছে আমরা আরো অনেক বেশি ঋতুপর্ণা, মনিকা এবং রূপনাদের পাবো। জমকালো সংবর্ধনার পাশাপাশি জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি রিজিয়ন, পৌরসভা ও ডিএস এর পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক পুরস্কার। ফুটবলের জন্য সব ধরনের সহায়তার আশ্বাসও পেয়েছেন ঋতুপর্ণারা। এখানে বিকেএসপি একটা শাখা করার জন্য এখানে সরকারিভাবে অনুমোদন হয়েছে এবং সেটার জন্য জমিও দেখে গেছে বিকেএসপি। তো সেটা এখন আমাদের মানে এটা প্রক্রিয়াগত বিষয়, এটা জমি অধিগ্রহণের পর্যায়ে রয়েছে। তবে খেলাধুলা যেন আরো বেশি বেগবান হয়, সেই জন্য আমরা প্রতিনিয়ত খেলাধুলা আয়োজন করে যাচ্ছি। পরে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সময় সংবাদ, রাঙামাটি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটি। বিকেলে টেনিস ফেডারেশন ভবনের দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি। ফেডারেশনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে প্রথমে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন। এ সময় দীর্ঘদিন ধরে টেনিস ফেডারেশনে চলা অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা জানান তিনি। খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানো সহ নানা প্রতিশ্রুতি দেন নতুন সাধারণ সম্পাদক। পরে ফুল দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেন টেনিস ফেডারেশনের কর্মকর্তারা। বার্সেলোনার 125তম বর্ষপূর্তিতে লিওনেল মেসিকে ঘিরে নানা পরিকল্পনা থাকলেও সেই অনুষ্ঠানে যাচ্ছেন না আর্জেন্টাইন সুপারস্টার। 15 দিন আগে আমন্ত্রণপত্র পেলেও ব্যক্তিগত কারণ দেখে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিও।
ছোট্ট মেসি বার্সেলোনা থেকেই হয়ে উঠেছেন আজকের মহারথী। বার্সা লিওকে দিয়েছে যতটুকু পেয়েছে তার চেয়ে অনেক বেশি, যার কৃতজ্ঞতাও প্রকাশ করছে কাতালানরা। একসঙ্গে নিজেদের ঐতিহাসিক দিন উদযাপনে আর্জেন্টাইন সুপারস্টারকে দিয়েছেন আমন্ত্রণ। নানা পরিকল্পনা সাজিয়েছে তাকে ঘিরে, তবে সেই অনুষ্ঠানে যেতেই রাজি নন লিওনেল মেসি। কিন্তু কেন? 2021 সালে ক্লাবের অর্থনৈতিক সংকটের জেরে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি বার্সেলোনার 21 বছরের সম্পর্ক। কাতালানদের মনে যার ক্ষতটা এখনও তরতাজা। 2023 সালে পিএসজি ছাড়ার পর গুঞ্জন ছিল দ্বিতীয় দফা মেসির বার্সায় ফেরার, যদিও সেবার হয়নি প্রত্যাশা পূরণ। মেসিকে বার্সায় ফেরাতে না পারায় সমর্থকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল সভাপতি লাপোর্তাকে। উদ্দেশ্য ভিন্ন হলেও এবার সে নিজেই বার্সেলোনায় আসতে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানায় মেসিকে। তবে সবকিছু যখন ঠিকঠাক তখনই বেঁকে বসলেন লিওনেল মেসি। আগামী 29 নভেম্বর বার্সেলোনা ক্লাবের 125তম জন্মদিন। সেই অনুষ্ঠানে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেপ গার্দিওলা সহ উপস্থিত থাকবেন বার্সার সকল রথী মহারথীরা। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ লিওনেল মেসিকে নিয়ে। অনুষ্ঠানে দেখানো হবে মেসির জীবন বৃত্তান্ত। ক্লাবের নতুন থিম সং পছন্দের দায়িত্ব দেয়া হয়েছে লিওকে, যে গান শুনেছেন মেসি। তাকে ঘিরে হওয়ার কথা আরও অনেক আয়োজন। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ব্যক্তিগত কারণে সেই অনুষ্ঠানে যাবেন না আর্জেন্টাইন সুপারস্টার। যদিও বার্সা ফ্যানদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন মেসি। আমার পুরো জীবন এখানে কেটেছে। আমি নিজেকে বার্সেলোনারই মনে করি। আমি এবং আমার পরিবার সেখানে ফিরে যাওয়ার কথা চিন্তা করছি। সেখানে কাটানো সময়গুলো অনেক মিস করি আমরা। আমার সন্তানদের জন্ম সেখানে হয়েছে। আমি বার্সেলোনাকে অনেক ভালোবাসি। বার্সার খেলা আমি সব সময় দেখি। হ্যান্সি ফ্লিকের অধীনে তারা ভালো করছে। গেল 2 বছরে তরুণরাও ঠিকমতো সুযোগ পাচ্ছে, এটা দেখে ভালো লাগছে। ক্লাবের পর জাতীয় দলের ব্যস্ততা শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরিবারের সঙ্গে আছেন লিওনেল মেসি। তামিম হোসেন, সময় সংবাদ। লা লিগার খবর। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও মাঠে নামছে ফুটবল ক্লাব বার্সেলোনা। সেল্তা ভিগোর মুখোমুখি হবে কাতালানরা। ম্যাচ শুরু হবে আজ রাত 2টায়। জাবি অধ্যায় শেষে হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন দিয়ে শুরু, এরপর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চারদিকে আলোড়ন ফেলে দিয়েছিলেন জার্মানি কোচ। তবে সবশেষ রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে হার তাকে টেনে নামিয়েছে মাটিতে, সামনে তুলে ধরেছে বাস্তবতা। এবার আন্তর্জাতিক বিরতি শেষে আবারও জয়ের ধারায় ফিরতে লা লিগার মঞ্চে ফ্লিকের বার্সেলোনা। এস্তাদিও দে বালাইদোসে সেল্টা ভিগোর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচে শক্তি পরিসংখ্যান সবকিছুতেই এগিয়ে কাতালানরা। এখন পর্যন্ত দু দলের 116 বারের দেখায় বার্সার 66 জয়ের বিপরীতে সেল্টা জয় পেয়েছে 23 ম্যাচে। এবারের আসলে খুব একটা ভালো অবস্থানে নেই স্বাগতিকরা। নিজেদের সবশেষ 9 ম্যাচে মাত্র 2টি জয়ের স্বাদ পেয়েছে তারা, আছে টেবিলের 11তম স্থানে। অন্যদিকে 33 পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। টেবিলের 2-এ থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়েও 6 পয়েন্ট এগিয়ে আছে তারা। এছাড়া সেল্টা ভিগোর মাঠে অতীত রেকর্ডও কথা বলছে বার্সার পক্ষে। সবশেষ 5 অ্যাওয়ে ম্যাচে 4টিতেই জয় পেয়েছে কাতালানরা। তবে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে লামিনে ইয়ামালের অভাবটা হারে হারে টের পেয়েছেন বার্সা বস। গোরালের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচেও থাকছেন না এই উইঙ্গার, যা কিছুটা চিন্তার কারণ ফ্লিকের। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এখন পর্যন্ত মোট 6 গোল করার সঙ্গে 8টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন। প্রথম অনুশীলনে ইয়ামালের স্কিল দেখে আমি মুগ্ধ হয়েছি। এ বয়সে এমন প্রতিভা সত্যি অসাধারণ। ম্যাচে তার না থাকা মোটেও আমাদের জন্য ভালো কিছু নয়। তবে আমাদের আরো ফুটবলার আছে যারা তার অভাব পূরণ করবে। ম্যাচটা আমাদের পক্ষে আসবে বলেই বিশ্বাস করি। এদিকে শুধু ইয়ামাল নন, রোনাল্ড আরাউহো, মার্ক বের্নাল, আনসু ফাতিদেরও এ ম্যাচে পাচ্ছেন না হ্যান্সি ফ্লিক। তবে স্বস্তি রবার্ট লেভানডস্কির সেরে ওঠা। পিঠের ইনজুরির কারণে নেশনস লিগে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ মিস করেছিলেন এই পলিশ তারকা। তামিম হোসেন, সময় সংবাদ। বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিবারের পক্ষ থেকে উৎসবমুখর এই আয়োজন দেখতে নদীর তীরে ভিড় করেন হাজারো মানুষ। দীর্ঘ 25 বছর পর নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি ক্রীড়াপ্রেমীরা। বান্দরবান থেকে সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এন.এ. জাকির। দীর্ঘ 25 বছর পর বান্দরবানের সাঙ্গু নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। উজানিপাড়া সাঙ্গু নদীর ঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। এতে জেলা শহরের বিভিন্ন পাড়া থেকে দল বেঁধে অংশ নেন প্রতিযোগীরা।
ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝিদের গান, তৈরি হয় চমৎকার পরিবেশ। প্রতিটি নৌকায় ছিলেন ৮ জন করে মাঝি। সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে উৎসব মুখর এই আয়োজন দেখতে সকাল থেকে সাঙ্গু নদীর পাড়ে ভিড় করে হাজারো মানুষ। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরা। আমরা নৌকাবাই প্রতিযোগিতার মধ্যে আসছি। আমাদের দল সমবায় নারী উন্নয়ন সমবায় সমিতি ৮ জন দল। অনেক বছর পর যখন হয়েছে, প্রত্যেক বছর যেন হয়, আমরা এই কামনা প্রত্যাশা করব। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতেই এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। পিছিয়ে থাকা যারা ক্রীড়াঙ্গন মোদি আছেন তাদেরকে একটু জাগ্রত করার জন্য এবং যুব সমাজকে আমরা এই আওতা আনার জন্য এই উদ্যোগটা। আমরা চাই আগামীতে যেন আমাদের এই উৎসাহ উদ্দীপনা প্রেরণ দেখে সবাই এগিয়ে আসুক। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে 18টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে 7টি নারী দল। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। সুস্থ দেহ সুন্দর মন, চলেন হাঁটি সারাক্ষণ স্লোগান নিয়ে চাঁদপুর অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারুক আহমেদ। দৌড় নয়, জোর কদমে হাঁটছেন সবাই। টিকে থাকতে চাইলে ছুটতে হবে জোর কদমে। সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাঁদপুর শহরে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন। এতে পুরুষদের 6 কিলোমিটার এবং নারীদের 3 কিলোমিটার পাড়ি দিতে হয়েছে। সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেই কলেজ মাঠে ফিরে এসে কেউ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তবে সবার লক্ষ্য একটাই, চলেন হাঁটি, গড়ে তুলি সুস্থ দেহ। এদিকে এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে দারুণ খুশি অংশগ্রহণকারীরা। সেজন্যই এই কম্পিটিশনটাতে আসা বেশ ভালো লাগলো। হাঁটলাম প্রায় 3 কিলো আমরা সবাই। হাঁটার ফলে আমার আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থতা ফিল করতেছি। এটা আসতে খুব ভালো লাগছে। আলামিন কলেজ হয়ে পালের বাজার থেকে কালীবাড়ি হয়ে আবার চাঁদপুর কলেজ। চমৎকার আয়োজনের লক্ষ্য তুলে ধরেন আয়োজকরা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা। ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস দিয়েছেন তারা। 2-3 জন মিলে আমরা হাঁটা শুরু করেছি প্রথম জুন মাসের 1 তারিখ থেকে। আজকে 6 মাস চলছে আমাদের। এখন 5 থেকে 600 লোক প্রতিদিন সকালে হাঁটে, নারী পুরুষ। হাঁটার মধ্য দিয়েই আমরা শরীরকে সুস্থ রাখতে পারি। সবাই যদি সকালে হাঁটে তো সারাদিন তার যেহেতু মন ভালো থাকবে, অনেক খারাপ কাজ থেকে, অনেক মাদক থেকে তারা দূরে থাকতে পারবে। সুস্থ দেহ সুস্থ মন, আমরা এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানাই। আমরা চাই যে প্রতিনিয়ত মানুষ এই শহরে যারা আছে তারা সুস্থ থাকুক, সুস্থ থাকার জন্য হাঁটার চর্চা করুক। শুক্রবার ভোর 6:30 থেকে সকাল 8:30 পর্যন্ত এই মিনি ম্যারাথনে নারী ও পুরুষ মিলিয়ে 5 শতাধিক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত অনেককেই বিনামূল্যে দেওয়া হয় স্বাস্থ্যসেবা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে পিরোজপুর অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। খেলায় সবুজ দলকে 24 রানে হারিয়ে লাল দল বিজয়ী হয়। পিরোজপুর জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ক্রিকেটারদের নিয়ে শুক্রবার এই টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আগে ব্যাট করে 176 রান করে লাল দল, জবাবে 152 রান করে সবুজ দল, 24 রানে জয়ী হয় লাল দল। জমকালো এই খেলায় উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন সহ অনেকেই। ক্রীড়াঙ্গনের প্রতি আস্থা হারিয়ে ফেলায় দেশের কিশোর ও যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। তাই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত একটি যুব ও ছাত্র সমাজ তৈরি করার লক্ষ্যে এই ম্যাচের আয়োজন বলে জানান আমিনুল হক। জমজমাট আয়োজনে শেষ হলো উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শিরোপার লড়াই মুখোমুখি হয় ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতি এবং কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব। ম্যাচে শুরু থেকেই টানটান উত্তেজনা, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চলে খেলা। মাঠে জায়গা না পেয়ে বাসা বাড়ির ছাদ এবং গাছের ডালে বসে খেলা উপভোগ করেছেন দর্শকরা। প্রথমার্ধের পর তৃতীয়ার্ধেও ম্যাচ ছিল গোলশূন্য, ফলে ম্যাচ করায় টাই ব্রেকারে, যেখানে নিজেদের জয় পেতে মরিয়া হয়ে ওঠে দুটি দলই। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গোল শূন্য হওয়ায় ফলাফল করায় টাই ব্রেকারে, যেখানে ওয়ান্ডারার্স ক্লাবকে 4-2 গোলে হারিয়ে জয় পায় ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতি। গেল 2 নভেম্বর শুরু হয় টুর্নামেন্ট। এখানে ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ 8 জেলার ফুটবল দল অংশ নেয়। আবারও জানাবো দেশের খেলাধুলার খবর। গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো লাঠি খেলা। 2 দিন ব্যাপী এই আয়োজনের ধারাবাহিকতা সামনের দিনও রাখা হবে বলে জানান আয়োজকরা।
ঢাকঢোলের বাজনায় গানের তালে তালে তৈরি হয় আনন্দময় উৎসব। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাদের উৎসাহ দিতে উপস্থিত হন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলার নিয়মিত চর্চা সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দাবানল সংসদের আয়োজনে শেষ হলো অভ্যন্তরীণ দাবা ও ক্যারম প্রতিযোগিতা 2024। দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মোস্তাফিজুর রহমান খান বিদ্যুৎ। ক্যারম ডাবলসে পুরস্কার জেতেন রেজাউল হায়দার শিপু ও মোহাম্মদ সাইফুল ইসলাম। আর ক্যারম সিঙ্গেলে শিরোপা উঠছে মাহবুব আলম তুহিনের হাতে। দাবানল সংসদের কার্যালয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় দাবা ও ক্যারম প্রতিযোগিতায় মোট 61 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল সাংবাদিক একাদশ ও সিএনএফ এফসিসি প্রীতি ক্রিকেট ম্যাচ। বন্দরনগরীর সাগরিকায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক একাদশ এবং সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্মকর্তা কর্মচারী এফসিসি যৌথভাবে এই ক্রিকেট ম্যাচের আয়োজন করে। ম্যাচে সাংবাদিক একাদশকে 8 রানে হারিয়েছে সিএনএফ এফসিসি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামে কর্মরত সাংবাদিক ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে 15 ওভারে 124 রান সংগ্রহ করে সিএনএফ এফসিএ। জবাবে 15 ওভারে 5 উইকেট হারিয়ে 116 রান তোলে সাংবাদিক একাদশ। ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। এনসিএল টি20 জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ঢাকা ও সিলেটে খেলা হবে 11 থেকে 24 ডিসেম্বর। ঘোষণা হলো 8 দলের স্কোয়াড, কোথাও নেই সাকিব। এবং সৌদি আরবে আইপিএল এর মেগা অকশন শুরু রোববার। রেকর্ড ভেঙে 33 কোটি রুপিতে পন্থকে নিতে যাচ্ছে পাঞ্জাব। গুঞ্জন গণমাধ্যমে, এবারও উপেক্ষিত থাকতে পারেন অধিকাংশ বাংলাদেশি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।